কি রে শহরের সেইলা, এত আরাম করাস কেনে? শরীরের মধ্যে মাংসগুলান তো ঝিমায় পড়ছে। আমাগো সঙ্গে কাম যাইবি না? ও দেহিনি কে 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 এসেছে? ওই অন্ধকারে কে দাঁড়িয়ে আছো? উত্তর দাও বলছি। আমাকে এইভাবে কে ডাকলো? হ্যাঁ, কে? আরে অত লাফায় উঠোস কেনে? ভয় পাইছস নাকি? হাট হাট হুস হুস। এই দেখ, তোর ঘরের মধ্যে কোথা থেকে সব হঠাৎ কৌজাত এসে ঢুইকে আসে। রাত নেমে এসে, তাই এখনো জানলা দিস না কেনে? মশা মাছি সব আসবে। তোর ঘরে রাতের খাবার দিতে এলাম, নয়তো বলবি এখানকার মানুষ না খাইয়ে মেরে ফেলছে। হাত মুখ ধুইয়েলে আজ বুনো কচুর সবজি রেঁধেছি আর মরিচ দিয়ে মোরগের ঝাল। সামনে এসে কথা বলো। আবার বিড়ালটা এখানে ঢুকলো কথা দিয়ে? এই যে আমি রে কানরি বুড়ি, ভাবখান তো এমন খাইছস যেন আমারে চিনস না। ওহ, কোনদিন তোমার জন্য হার্ট ফেল করে আমাকে চিতায় উঠতে হবে। ওহ, এখানে আমার দেখাশোনা করার মতো এই বুড়িটাই আমার একমাত্র ভরসা। তবে ওর কণ্ঠস্বর এত পৈশাচিক যে রাতের বেলা শুনলে সারা শরীরের লোম একেবারে খাড়া হয়ে ওঠে। তার উপর বয়সের ভারে চোখগুলো কোটরগ্রস্ত। স্বল্প আলোর মধ্যে মুখটা দেখলে একেবারে আঁতকে উঠতে হয়। চুলগুলো শনের নুড়ির মতন ধবধবে সাদা, আর শরীরের চামড়াগুলো একেবারে ঝুলে পড়েছে। হাতে বেশি জোর নেই, কিন্তু গলার দাপটে এখনো দিব্যি টিকে আছে। কিন্তু ওর এমন আকস্মিক আগমনে আমি একটু বিরক্তি প্রকাশ করেই বললাম, উফ, ঘরটার কি এক বিচ্ছিরি অবস্থা হয়েছে। আলোটা জ্বালো তো। তোমাকে না কতদিন বারণ করেছি এভাবে কাউকে জিজ্ঞাসা না করে ভেতরে ঢুকে আসতে নেই। আচার নিয়মগুলো মানো না কেন বলো তো? তোরা বাপ শহরের সেইলা আসিস, তাই তো গো এত সমস্যা লাগে। আমাদের এইদিকে কারো কাছে যাওন লাগলে এত পুষাপুষির দরকার হয় লাই। দরকার পড়েনি বলে এই নিয়মগুলো শিখবে না? কি আশ্চর্য কথা মাইরি। তোরা তো সমস্যা হলে বল কেনে, তোকে হই মোবারি রেখে তু আসি। ও তোদের মতন আদব কায়দা জানা মেয়ে আছে, ওর কাছে গেলে তোর মন টিকে যাবে। না না থাক, এই অঞ্চলের মেয়ে এর চেয়ে আর এমন কি ভালো হবে? তাছাড়া আমরা যখন তখন নিজের ইচ্ছায় যেখানে খুশি যেতে পারি না। এসব খবর উপর মহলে গেলে আমার চাকরিটা থাকবে না গো। অমন কথা বলিস লাই বাপ, কম বয়সে মাইয়ার খুব রূপের শতক ছিল। এখন যে রূপ নাই তা লয়, তবে আগের সে অনেক ঝুরে গেছে। তাই এখন সংসার করণের মন নাই। তো গোলাখান শহরের বাবু আইলে নাসানাসি করতে আসে, আবার তোরা চলে গেলে নিজের মতন একা বইসে কাজকর্ম কইরে যায়। একবার বিয়া দিছিলাম, কিন্তু বর ফেলে থুয়ে গেছে। সেই থেইকা কাউরে ধরায় না। এখন বাচ্চা আছে, বেশ কষ্টেই চলে। ঘর তোর খুব পরিপাটি রাখে। আমাদের এদিকে লোকজন আইলে সবাই ওর ঘরেই গিয়া ওঠে। আর তুই যদি ওখানে যাস, কেউ কোনো সন্দেহ করবে লাই।
খবর বাইর হইবে না, বল থাকবি? সে না হয় পরে দেখা যাবে, আপাতত খেতে দাও দেখি। তো মুখ ধোয়া গুতো। যাচ্ছি। দিনটা ছিল শনিবার, যেদিন আমি আমার উচ্চপদস্থ অফিসারের নির্দেশে শেষ পর্যন্ত আসামের ধুবড়ী জেলার দেবীটোলা ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত আজরিকান্দি গ্রামের দোরগোড়ায় এসে পৌঁছেছিলাম। দেখতে দেখতে আজ 2 দিন কেটে গেল। এখানকার আদিবাসীদের বিভিন্ন প্রশাসনিক সহায়তা প্রদান করে এই অঞ্চলের হস্তশিল্পের উন্নতি সাধনই ছিল আমার একমাত্র লক্ষ্য। আমার কাছে খবর ছিল এখানে মোটামুটি 80 জনের পরিবার রয়েছে। পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ প্রায় সব রকম বয়সের মানুষই পোড়া মাটির জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করেন। তবে এদের এখানকার উন্নতি কামনা করতে হলে আমাকে এখানে কয়েকদিন থাকতেও হতো। তাই আমার অফিসার পূর্বেই একটি ক্যাম্পের ব্যবস্থা করে রেখেছিলেন। সেই ক্যাম্পের বিছানাতে শুয়েই এতক্ষণ পর্যন্ত বিশ্রাম নিচ্ছিলাম। তবে বুড়িটা এসে তন্দ্রাটা ছুটিয়ে দিল আমার। এই যে জল, আপনি পা বাড়িয়ে দিন, আমি ধুইয়ে দিচ্ছি। এ কি, তুমি কে? কথাটা বলার সাথে সাথেই মেয়েটা মুখ তুলে চাইল। আবছা আলোর মধ্যে যেন এক অপ্সরাকে দেখতে পেলাম। চোখের চাহনি গভীর ও কামার্ত। বয়স হয়তো আমার সমানই হবে। হাতগুলো সরু তবে কোমল। সেই 2 হাতে একটি ঘটি ধরে আমার দিকে এগিয়ে দিচ্ছে। মাথার চুলগুলো টেনে খোপা করা হয়েছে, তাও কয়েকটা চুল মেয়েটার ঠোঁটের ওপর এসে পড়েছে। আর মেয়েটি বারংবার ঠোঁট কামড়ে নিজ কেশের সেই আলতো স্পর্শ এড়িয়ে যেতে চাইছে। বুড়িমা বললেন আপনার জন্য হাত মুখ ধোয়ার জল দিয়ে যেতে, তাই এলাম। তোমার নাম কি হৈম? হ্যাঁ, পুরো নাম হৈমবতী। আমি জানি আপনি এখানকার নতুন অফিসার। বাহ, তোমার কথাবার্তা তো দেখছি বেশ স্পষ্ট। তবে বুড়িমার ভাষা অমন আধা দুর্বোধ্য কেন? শুধু বুড়িমা নয়, এই অঞ্চলের বেশিরভাগ মানুষদের মাতৃভাষা তো ওটাই। তবে পেটের তাগিদে হাতে তৈরি মালপত্র বেচতে আমাকে কয়েকবার শহরে যেতে হয়েছিল। সেটুকু সময়ের মধ্যেই ধীরে ধীরে ওখানকার ভাষাটা শিখে এসেছি। বইটই পড়তে পারো নাকি? হ্যাঁ, টুকটাক পারি। বাহ, তাহলে তো তোমার সাথে আমার বেশ জমবে গো। তাহলে আসুন আমার সাথে। হ্যাঁ, বুড়িমা অবশ্য বলেছিলেন এই ক্যাম্পে থাকতে সমস্যা হলে তোমার কাছে গিয়েও থাকতে পারি। তখন আমি কথাটাই অতটা মদত দিইনি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সাথে থাকতে পারা সৌভাগ্য সকলের থাকে না। আগে আপনার পায়ে জল দিয়ে দিই? না না, থাক। কি সুন্দরী মেয়েদের স্থান তো পায়ে নয়, তাই না? আপনিও তো দেখছি বেশ সুন্দর কথা বলতে পারেন। তবে এখন আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। আপনার জন্য গরম ভাত বেড়ে আমি অপেক্ষা করে রয়েছি, চলে আসুন। কিন্তু ওদিকে কোথায় যাচ্ছ? বুড়িমা তো এইদিকে। আহা, বললাম না আজ থেকে আপনি আমার কাছে থাকবেন। তাহলে ভিতরে গিয়ে অন্তত বুড়িমাকে কথাটা জানিয়ে আসি। কেন? আমাকে কি বিশ্বাস করতে পারছেন না, নাকি আমি কুৎসিত বলে আমাকে এড়িয়ে যেতে চাইছেন? এমনিতেই আমি এখানকার মানুষদের কাছে কলঙ্কিনী। দয়া করে এই পাপের ভার আর বাড়াবেন না। যদি আমাকে উপেক্ষা করে চলে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে সেটা সরাসরি জানিয়ে দিন। আপনি তো আর জানেন না, তবে এটা এখানকার রীতি। আপনাকে যদি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে অন্য কারো মতামত নিয়ে তারপর রাজি করাতে হয়, তবে আমার নারীত্বের অপমান। আচ্ছা ঠিক আছে, এখনই যদি বুড়িমাকে জানাতে তোমার আপত্তি থাকে তবে তুমি নিজেই আগামীকাল সকালে উঠে বুড়িমার কাছে এগুলো জানিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা এবার চলো তো, কোথায় নিয়ে যাবে বলছিলে?
আসুন, বাধ্য ছেলের মতো চলে আসুন। না, চুপ করো। ও, এ তোমার কেমন হাসি? এই হাসি থামাও। ওহ, কি বীভৎস শব্দ! আমি সহ্য করতে পারছি না। ওহ, আমার মাথার শিরাগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। চুপ করো। আমি কানে দুহাত চেপে একেবারে বসে পড়তে চাইলাম। আমাদের হাসি তো এমনই, জলধারার মতন ছলছল করে বয়ে যায়। আপনার বুঝি কানে লাগছে? বুড়িমার কণ্ঠ শুনেও বোঝেননি এখানকার মেয়েদের কণ্ঠ কেমন হতে পারে? ওনার কণ্ঠটা বিদঘুটে, তবে এতটা ভয়ার তো নয়। ঠিক আছে, আর হাসবো না। এবার আসুন। তুমি আগে চলো, আমি তোমাকে অনুসরণ করছি। ওখান থেকে চলে যাবার মুহূর্তে কেন জানি না শরীরের মধ্যে একটা ঠান্ডা তবে স্নিগ্ধতাময় অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সেটা বোধহয় ওই সুন্দর মেয়েটিকে সামনে থেকে দেখার জন্য। এমন রূপবতী মেয়েদের ভাগ্য যে তাদের প্রতি কেন এত বিরূপ হয়, এগুলো ভেবেই তো কষ্ট লাগে। আপনার পথ চলতে কোনো সমস্যা হচ্ছে না তো? হলে আমার হাতে হাত রাখতে পারেন। না না, ছি, আহা, সেসবের প্রয়োজন নেই। যতই হোক, আমি নিজের সীমানাটা খুব ভালো করেই জানি, তাই অচেনা জায়গায় এসে এর চেয়ে বেশি দৌরাত্ম্য প্রকাশ করতে চাইনি। বুড়িমার কাছে আমার সম্বন্ধে কি কি শুনেছেন? তেমন কোনো গুণের কথা শোনা হয়নি, শুধুমাত্র রূপ আছে সেটাই বলেছিলেন। বয়স হয়ে গেলে সবাই আমার রূপকে অমন হিংসের চোখেই দেখে, এটাও তেমন। ওনার কথা অত কান দেবেন না। যাক, সেসব কথা। তোমার ঘর আর কত দূর বলো তো? নিয়ে যেতে চাই তো অনেক দূরে, যেখানে তোমায় আর আমায় কেউ খুঁজে পাবে না, কিন্তু পারবো না। এই জঙ্গলে যে আমার প্রাণ ভোমরা বাঁধা পড়ে আছে, তাই এই কাছে পিঠেই নিয়ে গিয়ে রাখতে হবে। তুমি খুব ঠাট্টা করো দেখছি। হৈমবতীর সাথে কথা বলতে বলতে সত্যিই খেয়াল করিনি যে আমরা দুজনেই ধীরে ধীরে একটা জঙ্গলের ভিতরকার পথ ধরেছি, কিন্তু মাথার উপর দিয়ে একটা বাদুড় ডানা ঝাপটে চলে যেতেই আমার স্তম্ভিত ফেরে। আমার মনে হয় তুমি কথা বলতে বলতে পথ ভুল করেছো। আমরা যত এগিয়ে চলেছি ততই যে আরো গভীর অন্ধকারের দিকে প্রবেশ করছি। না, ভুল নয়। এই পথ তোমার, এই পথ আমাদের দুজনের। আমি তোমার জন্য মাংসল জীবের শয্যা রচনা করে রাখবো। এসো, চলে এসো বলছি। আমাকে একলা ফেলে যেও না। আমি যাব না। আমার শরীরটা বড্ড খারাপ করছে। আমি ক্যাম্পেই ফিরে যাব। মনে হচ্ছে বুড়িকে কিছু না বলে এদিকে এসে ভালো কাজ করিনি। ঠিক আছে, যদি পথ চিনে যেতে পারো তবে যাও। আমার কাছে ফিরে যাবার পথ নেই। আমি সত্যিই ক্যাম্পে ফিরে আসার জন্য ফিরতি পথ ধরলাম, তবে মাত্র এক পা পিছোতেই মনে হলো কে যেন আমার পায়ের ভিতরে শিরা উপশিরাগুলো একেবারে খিঁচিয়ে ধরল। আমি চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেলাম। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। শুকনো পাতাগুলো আমার চারদিকে সরসর করে শব্দ শুরু করলো। প্রকৃতি যেন কোনো ঝড়ের পূর্বাভাস দিতে গিয়ে একেবারে উন্মত্ত হয়ে উঠেছে। হৈমবতী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আবারও সেই পৈশাচিক হাসি হেসে চলেছে। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ মেয়ে নয়, তাই চিৎকার করে হৈমর কাছে ক্ষমা প্রার্থনা করব বলে ঠিক করলাম।
হৈমবতী, আমাকে আমাকে বাঁচাও। আহ, আমার আমার খুব কষ্ট হচ্ছে। দয়া করে আমাকে আমাকে এখান থেকে টেনে তোলো। এই মাটি, এই মাটি যেন আমার সারা শরীরের রক্ত শুষে শুষে খেতে চাইছে। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি আমি তোমার পায়ে পড়ছি, আমাকে বাঁচতে দাও। তুমি তুমি এখানকার মেয়ে, তুমি চাইলে সব কিছু করতে পারো। দয়া করে ওদের চলে যেতে বলো, চলে যেতে বলো। কে আপনাকে শেষ করতে চাইছে? জানি না, জানি না, তোমার হাত দাও। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এখন বুঝি হাত ধরলে আপনার মান যাবে না? আমাকে প্রাণটা ভিক্ষা দাও, আমি তোমার কাছে হাত জোর করছি। আমার প্রাণটা ভিক্ষা দাও। আচ্ছা, উঠে আসুন। যেই মাটি থেকে এত চেষ্টা করেও আমি উঠতে পারছিলাম না, সেখানে হৈমবতী ওর কাঁধে আমাকে ভর দিতে দিলে কি অনায়াসে সেই ভর কাটিয়ে আবার স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে পারলাম। এখন শরীরটা ঠিক লাগছে? কিন্তু এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি তুমি তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার মুখের কথাটা প্রায় শেষ হতে না হতে হৈমবতী যেন আমার ভারটা পুরোপুরি ওর শরীরের ওপর ন্যস্ত করে আমাকে বইয়ে নিয়ে যেতে থাকে। ও যেন আমার মুখ থেকে শুধুমাত্র এই আজ্ঞা পাবার অপেক্ষা করছিল। দ্রুত পদে যেতে যেতে ওর মাথার আশপাশ থেকে বেরিয়ে আসা সুগন্ধি চুলগুলো আমার মুখে এসে ঝাপটা মারছিল। সেই ফুলের তেলের সুরভিতে আমার চোখ একেবারে বুজে আসতে লাগলো। আমার জন্য তোমাকে অনেক অনেক ক্লেশ সহ্য করতে হচ্ছে। ওসব কিচ্ছু হবে না, সব আমি সুদে আসলে পুষিয়ে নেব। আজকে আমার সব জ্বালা জুড়াবে। আপনি শুধুমাত্র আমার সাথে ছায়া হয়ে মিশে থাকুন। এই পথে আমার হাত ছাড়লেই ওই রক্তখেকো জোঁকের দল আপনাকে একেবারে শেষ করে ফেলবে। আর আমি যে আপনাকে মরতে দিতে পারবো না। না না না, আমাকে তুমি ছেড়ো না, না 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 না, আমাকে তুমি ছেড়ো না। এই জন্যেই সবাই আমার মায়ায় পড়ে যায়। আমি যে অন্যের হাতে কাউকে মরতে দেখতে পারি না। তবে আপনাকে আমি এত সহজে এখানে ফেলে যাব না। আপনার শরীরে দেখি অনেক রক্ত আছে, আমার হাত একেবারে ভিজে উঠেছে। কি বললে? কি বললে? আমি দিব্যি বুঝতে পারলাম হৈমবতী কিছু একটা ফিসফিস করে বলল, কিন্তু আমার কাছে পুনরায় তা প্রকাশ করল না। এত কথা বাড়ানো ভালো নয়, বড় বড় পা ফেলে এগোতে থাকুন। এইভাবে চলতে চলতে কখন যে হৈমবতীর বাড়ির সামনে এসেছি, দাওয়া পেরিয়ে কখন যে ঘরে ঢুকেছি, আদৌ হৈমবতী ওর কাঁধ থেকে আমাকে সরানোর জন্য ডাক দিয়েছিল কিনা এসব কিছুই মনে নেই। মাঝখানে যখন একবার ক্লান্তি ঠেলে চোখ খুললাম, তখন বুঝতে পারলাম আমি পালঙ্কের উপর শুয়ে আছি। মাটির ঘরের মধ্যে বাঁশের চটা দিয়ে বাঁধা দরজাটা সামান্য একটু ভেজিয়ে রেখে বাইরে কেউ হয়তো শিলে কিছু বাটাবাটি করছে। ওই একঘেয়ে শব্দ শুনতে শুনতে কখন যে আবার চোখ লেগে এসেছে তা ঠিক মনে পড়েনি। এই তো ওদিকের পা দুটো ধর কেনে, আমি হাত দুটো বেঁধে নিয়ে বস্তায় ভরছি। উফ, মুখখানে একেবারে সাদা টু হয়ে গেছে। বুড়ির রক্ত শূন্যতা ছিল নাকি রে? দিনরাত তো এদিক থেকে ওদিক খাবার টুকাই নিয়ে সবজি তুলে এনে পেট ভরতো। তুই এমন সুখা অবস্থা তো হবার কথা লাই। আরে বুঝিস না কে এসব কাম করেছে? রক্তটা টেনে নিয়ে ফেলে রেখে গেছে, মেঝেতে ফেলে নিয়ে মেরেছে মনে হয়। কোমরের হাড়গুলাও ভেঙে লাইছে। এই দেখ না, ধরতে গেলে কেমন বেঁকে ফেলছে।
চোখ দুটো কেমন বড় বড় করে চেয়ে আছে দেখ। শরীরের মধ্যে শুধু গলার কাছে আঙুলের দাগ দিছে, নয়তো তেমন ছেঁড়াছেড়ি করে নাই। বুড়া আর সিরেই বা কি এমন পাইতো, তাই না খুবলেই রেখে গেছে। আমারও খুব ভয় করছে। শেষবেলায় ও বেটিকে চোখের সামনে দেখেছিল নাকি রে? তুই এখানে আমি জানবো কেমন করে? ওসব নাম মুখে লিস লাই, কাম কর, আগায় আয়। আমি ধরবো লাই, তোরা মিলে বস্তায় ভর, আমি বয়ে লিব। হ্যাঁ, তয় সাবধান রে, শরীর তো জমে একেবারে কাঠ হয়ে গেছে। এই বস্তাখান তুলতে পারবি তো? হে দেখি, হেইসা হেইয়া হেইও মারো হাইসা, তুইলে ধরো হাইসা। যার জন্যে এত তোর জোর, তারে দেখি না কেন রে? হ্যাঁ, ঠিক কথা বলেছিস তো। ওই শহরের বাবু কোথায় গেল রে? এই, পালায় নাই তো? পালায় গেলে পরাণে বেঁচে যাবে। ওই সেইলাটাই বুড়িটাকে খুন করে নাই তো? হাত বেটা, হ্যাঁ পাগল হয়ে যাচ্ছিস কেন? কি এ লেগা ওরে ধরবে? বুড়ির এক ফালি জমি আর কয়েকটা মুরগি ছাড়া আশিটাই বা কি? মোর মন সায় দেয় না। এই লাশ এখানে ফেলে রেখে নিজেদের যান বাঁচায় চল। কে মরেছে তা নিয়ে মাথা ঘামিয়ে মোরা কেন ওর বিষ নজরে আসবো? সি সুবজা, বুড়ি আমাদের জন্য একটা সময় এত কিছু করছে, আর শেষ বেলায় আমরা ওর জন্য কিছু করবো লাই? আরে আমাদের তো ঘর সংসার আছে, এরপর আমরা মলে ওগোকে দেখবে। জিয়াম কিছু ভুল বলে নাই রে সাং। দেখলি না, এই জায়গার ভয়ে সাইফুল ঘর থেকে বাট্টু হলুক নাই। ওর বউ যে বললো ওর শরীর ভালা না। রাখ তো, ও সব বানামু অনেক জানি। এখানে কোনো মরার বাড়ির কাজ থাকলেই ওর খালি পেট জমায়। অনেক কথা হয়ে গেছে, এবার বিড়ি ধরা আর শ্মশান চল, সব ভয় পালিয়ে যাবে। এই তুই আবার কোনে যাস? দেখ, এটা শহরের বাবুর বোচকা না? দে দেখি। ঠিক তো, মালপত্র আছে অথচ। তার মানে ওইখান থেকে যাইলাই রে। কিন্তু এত রাতে ক্যাম্প সেরা ও একা যাবে কোথায়? আমাদের শহরের বাবুটাকে খুঁজতে যাওয়া উচিত। আমাদের ভালা করতে এসে ও মরে যাবে, এ মানা যায় না। এই শহরের বাবু, এ তুই ভিতরটায় আসিস নাকি রে? এ শহরের বাবু, এই সারা দে। কেউ থাকলে তো বলবে। আচ্ছা শুন, আমি জানি তুই সব জায়গায় থাকিস। তুই যদি শহরের বাবুকে টেনে নিয়ে গিয়ে থাকিস, তয় আমাদের জানান দে। আমরা তোর কাছে মাপ চাই। আমাদের ক্ষতি করিস না, কিন্তু এমন কিছু করে দেখা যাতে বুঝি এ তোর কাম। তুই পাগল হইলি নাকি? কি করিস? বাইরে তাকিয়ে দেখ, জ্বর উঠতে শুরু করছে। সব যা, সবাইকে নিয়ে মরবি নাকি? ও এলে আমাদের সবার শরীর সিরে খাবে। কি হলো? তুই সারা দে কেনে? আমরা জানি তোর আসার সংকেত, তুই চুপ করে আছিস কি এর লেগা? আমি কিছু করি নাই। এই বস বস, সব কেউ উঠিস না। ও সুযোগ খুঁজছে, আমরা আলাদা হয়ে গেলেই ও শিকার বানিয়ে খাবে। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে, সব কিছু হয়েছে ওই জিয়ামের জন্য। কে এসেছে? বুল কেনে কে এলি? কিছু না, হাওয়া দিছে, বাইরের গতিক ভালা না, জ্বর আসবে। এখনই কিছু একটা ব্যবস্থা করে তারপর বেরিয়ে যেতে হবে, নয়তো পরে বাড়ি ফিরতে পারবো নাই। তোরা বসে মরণের জন্য অপেক্ষা করলে কর, কেনে মোর আপত্তি নাই। তয় আমার এ পিছু ডাকিস না, দোহাই লাগে, মুখে যেতে দে। আমিও জামুগা। এই চল, দৌড় দে। এই লাশের কি হবে? তুই যা পারিস কর, আমি এসবের মধ্যে নাই। আমি কিছু দেখিলাই। এই সার মুখে সার, হারামজাদা সার। আরে শুন তোরা, কিছু লাই রে, শুনে তো যা। এই যে শহরের বাবু, আপনার বিশ্রাম করা হলো? ওহ, আমাকে কি এই কুটির পর্যন্ত তুমি বয়ে এনেছো? হ্যাঁ,
আমার রাতের অতিথিকে আমি ছাড়া আর কে নিয়ে আসবে? এবার উঠে পড়ুন, আপনার জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করেছি। দাও। আমি বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলে আমার মনে হচ্ছিল আমাকে কেউ যেন ওই বিছানার সাথে টেনে আঁকড়ে ধরতে চাইছে। আমি আবার চিৎকার করে বলে উঠি, ওই যে সেই সেই একই রকম হচ্ছে, আমায় ধরো হৈমবতী, আমার শরীরটা কেউ টেনে ধরছে, শরীরটা কেউ টেনে ধরছে আমার। কোথায় দেখি? না না, এ আপনার মনের ভুল, বিছানায় কিছুই নেই। কিন্তু কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমার পিঠটা কি যেন যেন কিছুতে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই নাকি? তার মানে খোকা দুষ্টুমি করে বিছানার ওদিকে লুকিয়ে আছে। খোকা, ওখান থেকে বেরিয়ে আয়। আমাদের ঘরে আজকে কে এসেছে মা? যার অপেক্ষায় তুমি আর আমি বসেছিলাম সেই এসেছে। ও ও এখানে কোথা দিয়ে এলো? এই ঘরে যে একটা বাচ্চা আছে, এটা তো এতক্ষণ টের পাইনি। পাবেন কি করে? ও যে নতুন খেলা শিখেছে, একবার অদৃশ্য হয়ে যাবার খেলা, আবার ধরা দেবার খেলা। আমিও যে শিকার ধরতে পারি সেটা বলো। ও ওর কণ্ঠে কেমন যেন একটা চিনচিনে ভাব রয়েছে। ওর কি শরীর খারাপ? শরীর থাকলে তো খারাপ হবে। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, দয়া করে একটু তুলে ধরো না। আপনার নেশা লেগেছে। এই তিথিতে আমার ঘরে এলে সবার এমন নেশা লাগে। এই তিথিতে এই খাদের মধ্যে গলে পচে আমি শেষ হয়েছিলাম। আমার শরীরটাই কেমন যেন একটা জ্বালা বোধ হচ্ছে। আপনার শরীরটা তো আমি আগের থেকে অনেক বেশি হালকা করে দিয়েছি, তারপরেও বুঝি কষ্ট হচ্ছে? এই কথাগুলো বন্ধ করো, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এই বাচ্চাটাকেও দয়া করে আমার সামনে থেকে সরিয়ে দাও। ওর দৃষ্টিটা কেমন যেন অদ্ভুত রকমের, মনে হচ্ছে আমার শরীর ভেদ করে যেন ওর ওই দৃষ্টি কোথাও একটা ছুটে যাচ্ছে। আপনার বুঝি দম বন্ধ হয়ে আসছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। কাউকে গলা টিপে ধরলে ঠিক যেমন হয় ঠিক তেমন কষ্ট হচ্ছে। কথাটা বলেই হৈমবতী হঠাৎ পাগলের মতন ওর হাত দিয়ে আমার গলাটা টিপে ধরে। মুহূর্তের মধ্যে কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। কি হচ্ছে? কি হচ্ছে? চলো চলো, সরে যাও। চলো। জল খাবেন? তুমি কি আমার সাথে এই অদ্ভুত আচরণ করবে বলে আমাকে এখানে টেনে নিয়ে এসছো? না। আপনি বুঝি মরতে এত ভয় পান? মৃত্যুকে কে না ভয় পায়? কে না ভয় পায়? আমি পাই না। আমার আগে খুব ভয় হতো জানেন তো। তখন ভাবতাম আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটার কি হবে, কিন্তু এখন আর ওসব ভয় কাজ করে না। এখন আমি নিজেই এই আশ্রিকান্দের অভিশাপ হয়ে দাঁড়িয়েছি। ছেলে বুড়ো কেউ আর সন্ধ্যা ঘনালে ঘর থেকে বাইরে বের হয় না। তোমার মাথা ঠিক নেই। তুমি পাগল হয়ে উঠেছো, প্রলাপ বকছো।
না, যেই আমার এই রূপ দেখে সেই পাগল হয়ে ওঠে। তোদের মতন শহরের লোকেদের মাথা মুড়িয়ে আমার এই আস্তানায় নিয়ে আসাই আমার একমাত্র কাজ। এই জঙ্গলের গহ্বরে যে একবার আসে সে আর জ্যান্ত ফিরে যেতে পারে না। আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে, ভুল হয়ে গেছে আমার। ভুল তো আমি করেছিলাম। সরল সাদাসিধে মনটা নিংড়ে নিয়ে পেটে বাচ্চা বিধিয়ে যখন ওই শহরের বেটা ফেলে রেখে পালিয়েছিল, তখনই ওকে চিরতরে শেষ না করে দিয়ে আমি ভুল করেছিলাম। আশায় ছিলাম জানেন তো, একদিনও ঠিক ফিরবে, কিন্তু ফেরে নাই। নিশ্চয়ই শহরে গিয়ে আবার নিজের সংসার পেতেছে, আর একটা মেয়ের জীবন নষ্ট করেছে। আমি তো কাউকে প্রবঞ্চনা করিনি, আমার উপর প্রতিশোধ নিয়ে কি লাভ? আমার যে খিদে পেয়েছে। খাবো তো, আমাদের যে বড্ড বেশি খিদে পায়। কতদিন হলো মাংস খেতে পাই না। এই বাচ্চা, এগোবে না, যাও বলছি, সরে যাও। আমি কে জানো? আমার একটা ইশারায় কত কিছু হয়ে যেতে পারে জানো? এই তো এবার পুরোপুরি নিজেদের শহুরে হুঙ্কারের কায়দায় ফিরে এসেছেন। একে পুরোপুরি মেরে দাও, আমি হাত দিয়ে মাংস ছিলে ছিলে খাই। কি এসব কি কথা বলছে? ও যে আমার সন্তান, এই কিছুদিন হলো কথা বলতে শিখেছে। ছোট ছোট কয়েকটা দাঁত উঠেছে, সেগুলো দিয়েই মাংস টেনে খেতে পারে। আমার সারা শরীর তখন দর দর করে ঘামে ভিজে চলেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, আর চোখের সামনে দেখতে পেলাম সেই অপূর্ব সুন্দরী হয়ে হৈমবতী কখন যেন এক পিশাচিনীর রূপ ধারণ করেছে। মুখের মধ্যে এক বীভৎস হাসি আর রক্তমাখা ঠোঁট, চুলগুলো বাতাসে উড়ে চলেছে। শরীরের বেশিরভাগ জায়গায় মাংস নেই, আবার যে জায়গায় মাংস লেগে আছে সেই জায়গাগুলো হয়তো কেমন কালশিটে আর আধ খামচা পচা ধরনের। কিন্তু সেই আলো আঁধারি পরিবেশেও এত কিছু কিভাবে স্পষ্টভাবে অনুভূত হলো তা আমি নিজেও জানি না। আমাকে দেখে ভয় পাচ্ছেন? আমাকে ভালোবাসতে চাইবেন না? এসব এসব তুমি কি কথা বলছো? আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও বলছি। যাবেন তো, কিন্তু আপনাকে যে পুনরায় ওই মরা খেকো ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি না। আমার পিঠে হঠাৎ করে ভেজা ভেজা কিছু একটা অনুভূত হতেই আমি অতি কষ্টে পিঠের দিকে হাত দিয়ে সেই হাতটা আবার আমার নাকের কাছে এনে ধরলাম। কি এ তো হাসতে গন্ধ। খেয়ে দেখুন, বড় স্বাদ। এই নিন, কপির আলোটা উস্কে দিলাম, ভালো করে চেয়ে দেখ। কি রক্ত? আমার পিঠ থেকে এত রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে? আপনার পিঠের দিকে যে আর কোনো মাংস অবশিষ্ট নেই, তাই ওখান থেকে টাটকা তাজা রক্ত ঠিকরে বেরিয়ে আসছে। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিলাম। শরীরের মধ্যে বল নেই, মনে হচ্ছে এখনই সমস্ত হাড়গুলো ঝরঝর করে ঝরে যাবে। তুমি আমার সাথে কি করেছো? কি করেছো? জঙ্গলে প্রবেশ করার সময় আপনি যখন আমার কাঁধের উপর ভর দিয়েছিলেন, তখন আমার খুব খিদে পেয়েছিল।
তাই আপনাকে কিছু না বলেই নখ দিয়ে আপনার পেছন পৃষ্ঠের সমস্ত মাংস আমি চিবিয়ে খেয়েছি। না না, তুমি মানুষ না। এ কখনো কোনো কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। কি করেছো তুমি? কে বললো আমি মানুষ? মানুষেরাই তো আমার শিকার। আমাকে যেতে দাও, আমি কিছু জানি না। আমাকে যেতে দাও, আমি কিছু জানি না। আমি তৎক্ষণাৎ একবার নিজের দিকে তাকিয়ে দেখলাম, সত্যিই আমার শরীরের বেশিরভাগ অঙ্গের মাংস প্রায় অবলুপ্ত, আর সেই জায়গাগুলোতে একটা অদ্ভুত থকথকে ঘায়ের মতন নোংরা জমে রয়েছে। এই দেখুন, পোঁত জমেছে। আপনার শরীর থেকেও আর কিছুক্ষণ পর গন্ধ ছাড়বে। মানুষজন এমন কুৎসিত লাশ দেখে মুখ বেরিয়ে চলে যাবে। ওই কান্দি বুড়িকে আমি ছাড়বো না, আমি কান্দি বুড়িকে। আমার এই অবস্থার জন্য ওই বুড়ি দায়ী। আমারও ওর উপর অনেক রাগ ছিল, তাই আমি নিজেই ওকে পথ থেকে সরিয়ে দিয়েছি। এই অঞ্চল থেকে আমার বিপক্ষে গিয়ে আপনাদের হয়ে কাজ করতো। তোমরা সবাই মিলে আমার পিছনে ষড়যন্ত্র করেছিলে। কান্দি বুড়ি সবকিছু জেনে শুনে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তোমরা সবাই মিলে আমার পিছনে ষড়যন্ত্র করেছিলে, ষড়যন্ত্র। কে তোকে এখানে আসতে বলেছে? কাঞ্জি বুড়ি? এখনো বুঝতে পারিস রে? ওটাও আমি ছিলাম। মূর্খ, তুই হদ্দ মূর্খ। ওই বুড়িটা গত 2 দিন ধরে আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাই বাধ্য হয়ে ওকে আজকে সন্ধ্যায় সেই পথ থেকে সরিয়ে দিয়েছি। মনে আছে? ওই বুড়ি তোকে হাতে ধারণ করার জন্য একখানা কবচ দিয়েছিল। ওই কবচটাই তো আমাকে তোর কাছে যেতে বাধা দিচ্ছিল। আমি কিছু করার আগেই তুই কুসংস্কার বলে ওসব চুড়ে ফেলে দিয়ে আমার কাজটা আরো সহজ করে দিয়েছিস। মানে বুড়িমাকে তুমি মেরে ফেলেছো? হ্যাঁ, এতক্ষণে সবাই সেটা জেনে গেছে, আর তাই তো তুই কিছু জানার আগে তোকে ওখান থেকে সরিয়ে এনেছি। কিন্তু বুড়িমা তো সবসময় ক্যাম্পেই থাকতো। উনি যে একবার আমার চোখের আড়ালে যাননি। গেছে তোর জন্য জুত করে রান্না করবে বলে আজ দুপুরে নদীর দিকে মাছ ধরতে গিয়েছিল, আর ওই মাছ জিয়ে রেখে সন্ধ্যার সময় তা বাইরে ধুতে নিয়ে এসেছিল। টাটকা মাছের যে স্বাদ আসে, মরা মাছের কি আর সেই স্বাদ থাকে রে? বাইরের সেইলা কয়েকদিনের তরে আইসে, এখন যদি একটু তরিজত করে রান্ধা বাড়া না দি তাইলে হয় নাকি? আজ ভালো করে মরিচ দিয়ে কষিয়ে রাঁধবো, চাইলে তখন ধুয়ে নিলে ঝামেলা কম লাগতো, কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাইতো। এখন একেরে কাটন দিয়া সারাই লিমু। খুব রক্ত আসে, দেখেই বেশ সরস যায়। হ্যাঁ রে বুড়ি, একদম ঠিক বলেছিস। আমিও এমন রক্তে ভেজা টাটকা মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু ওই যে সব সময় নিজে নদীর জল থেকে ধরে খেতে ভালো লাগে না। ভালো করে রান্না করতো, আমাকেও একটু দিয়ে যাবি। ওই মাই রে মাই, সর্বনাশ রে! আমারে মাছ যা, সামনে আয় কেনে,
মাস্কুটা আমার মাথায় থাক। এই তো তোর পেছনের একমাত্র চিহ্ন, সেই পাখর গাছটার দিকে তাকিয়ে দেখ। আমার ভুল হয়ে গেছে কেন, আমারে যাইতে দে। তুই জানিস না আমি শহরের লোকজন সহ্য করতে পারি না, আর সেই আমার এলাকায় বসে তুই শহরের লোকের জন্য আয়েশ করে রান্নার আয়োজন করছিস। আমি মরে যাবার পর আমার বাচ্চাটার জন্য কারো ঘর থেকে 2 ফোঁটা দুধ দেবার জন্য কেউ এগিয়ে এলো না, আর এখন একটা বাইরের লোকের জন্য তোদের দরদ একেবারে উতলে উঠছে। মুই কিছু জানি না, মুই তো এখানকার শাসকদের গোলাম রে। ওরা বলে গিয়েছিল এই সাইলার যেন কোনো সমস্যা না হয়, তাই দেখভাল করতাম। মুখে যেতে দে। আমিও ওদের কাছে অনেক অনুনয় করেছিলাম, কিন্তু ওরা আমাকে ছাড় দেয়নি। এই দেখ, সেই অল্প বয়সের যৌবন আমার কাল হয়ে দাঁড়ালো। আগে যেই জায়গায় আমার সুঠাম বক্ষ যুগল ছিল, এখন সেই খাঁজখানায় আমার আঁচ পচা মাংস ঝুলে রয়েছে। আমি মরে যাবার পর আমার সৎকারটা পর্যন্ত কেউ করতে এগিয়ে আসেনি। ওই খাদের মাটিতেই পুঁতে রেখে ঘাড় থেকে একটা বোঝার মতন ছুঁড়ে ফেলেছিস। মুদের বলেছিলাম, কিন্তু ওরা শোনেনি। আমার তো কোনো দোষ নাই। এই দেখ, এখন আমার হাতের আঙুলগুলোয় আর প্যাঁচড়া নেই, সবগুলো সাদা হাড়ে রূপান্তরিত হয়েছে। এখন আমার কেমন রূপ খুলেছে বল? তুই তো চিরকাল সুন্দর ছিলি। কিন্তু একদিন তো এই সৌন্দর্যের জন্য তোদের কাছে আমি কত কলঙ্কিত হয়েছি। তোরা আজ আমাকে ভয় পাস ঠিকই, কিন্তু একটা সময় আমাকে তোদের পায়ের তলে পিষে রাখতি। আহ আহ আহ, গলা স্যার। মুখে মেরে তোর গেলাম, মুখে বসতে দে। অনেক দিন তো হলো কোনো মেয়ে মানুষের রক্ত খাইনি। তোকে মেরে আগে সেই 7 কোরক জাগিয়ে তুলি, তারপর একে একে আরো শিকার ধরতে যাব। মুখে মারিস না। তুই একবার মোর কথা শুন। শুনতে পাচ্ছিস? তোর ঘাড়ের পেছনের দিকের বুড়ো হাড়গুলো কেমন আমার আঙুলের চাপে একেবারে মরমর করে ভাঙছে। আজ তোর গলায় কামড় বসিয়ে রক্তের ভোজ উদযাপন করব। মুখিস করে নাই রে। এভাবে আমার পথের বাধা হয়ে দাঁড়ালে আমি সব কটাকে শেষ করে ফেলবো। আর কি যেন এনেছিলিস? মাছ? না, আজকেও আর রান্না করা মাছ খাওয়ার বরাত নেই। এভাবে কাঁচাই সাঁটিয়ে দিই। আহ, যাক, কিছুক্ষণের জন্য খেতেটা একটু চাপলো। আমি বুঝতে পারলাম এবার আমার সময় ঘনিয়ে এসেছে। তোমরা এত কথা বলে সময় নষ্ট করছো কেন? আমার খুব খিদে পেয়েছে মা। এই তো বাছা, এক্ষুনি একে মেরে ফেলতে হবে। চুপ কর, এভাবে কাঁদিস না।
চুপ কর। আমি যে তোর কান্না সহ্য করতে পারি না। তোকে যে আমার জন্য অবহেলা পেয়ে মরতে হয়েছে, এই কথা আমি কি করে ভুলবো? বেঁচে থাকতে তোকে স্তনদুগ্ধ দিতে পারিনি, কিন্তু মরে যাওয়ার পর তোকে অভুক্ত রাখতে পারবো না। আমিও চোখ দুটো তুলে খাবো মা। খাবি তো? তোর জন্যই তোকে ধরে নিয়ে এসেছি। আজকে ঘরটার দিকে তাকিয়ে দেখ, কেমন সুন্দর রক্তাক্ত হয়ে উঠেছে। না না, একদম একদম আমার কাছে আসবে না। ওকে মানা করো হৈমবতী। না, হতে পারে না। তুই তুই আমার সাথে এই অন্যায় কাজটা করতে পারো না হৈমবতী, করতে পারো না। কথাটা শোনার পরেই একটা উলঙ্গ শিশু আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি ওখান থেকে পালানোর চেষ্টা করতে যাব, ঠিক এমন সময় হৈমবতী আমার একটা পা টেনে ধরে, আর তারপর ছটফট করতে করতে আমি মেঝেতে হাত পা ছুঁড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকি। আমার রক্ত চাই। তোর কাঁচা মাংস খুবলে নিয়ে আমি রান্না করে খাবো। আজ সব কিছুর জোগাড় করা আছে, শুধু একটা মানুষের দেহ চাই। আজকের তিথিতেই আমাকে ওই খাদের ধারে পড়ে মরতে হয়েছিল। এই দিনটা আমি কিছুতেই ভুলতে পারবো না। আজ আমার মরণের 1 বছর পূর্ণ হবে, আর উৎসব করবো না? আমাকে যেতে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি কথা দিচ্ছি, আমি কখনো কখনো এখানে ফিরে আসবো না। আমি কথা দিচ্ছি। না, তা হয় না। তোকে যেতে দিলে যে আমি মুক্তি পাবো না। আমার পিশাচিনী রূপে জন্ম নেয়া বৃথা যাবে। লাগছে লাগছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার আমার সারা শরীর থেকে রক্তের রক্তের ফোয়ারা ছুটে যাচ্ছে। দয়া করে দয়া করে আমাকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে, ছেড়ে দাও। হৈমবতী আমার কোনো কথা শোনার মতন অবস্থাতেই নেই। ওর চোখ মুখে কেবল খিদে ভর করেছে। দাঁতগুলো খিঁচিয়ে উঠে ও আমার গলার নরম চামড়াটায় একটা কামড় বসালো, তারপর টান দিয়ে সেখানকার চামড়া একেবারে ছিঁড়ে ফেলল। আমি সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে হৈমবতীর দিকে মার মুখে হাত চালালাম, কিন্তু আমার সেই বৃথা চেষ্টায় হৈমবতী যেন আরো আহ্লাদিত হয়ে উঠল। আজকে চাঁদটা ঠিক যেই অবস্থানে আছে, ঠিক এমনই এক রাতে আমাকে শেষ হতে হয়েছিল। এই রক্তাক্ত তিথি যতবার ফিরে ফিরে আসবে, ঠিক ততবার হৈমবতী ওর সন্তানকে নিয়ে তোদের কাল হয়ে দাঁড়াবে। হৈমবতীর রক্তাক্ত পিপাসা থেকে তোদের কারো মুক্তি নেই। এখন আমি পুরুষদের খুব ভালোবাসি। ওদের রক্ত ব্যতীত আমার চোখে ঘুম নামে না। আমার দেহ থেকে রক্ত হাতিয়ে নিয়ে হৈমবতী নিজের সারা শরীরে মাখতে শুরু করলো, যেন ও আজ রক্তস্নাত হয়ে নিজের প্রতিশোধ নিতেই আবার ফিরে এসেছে। মর, আজ তোকে মরতে হবে, মর। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি চারিদিক হাতড়ে একটা অস্ত্র খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু আশেপাশে কিছুই পেলাম না। আর ওইটুকু সময়ের মধ্যে সেই উলঙ্গ শিশুটি ছুটে এসে আমার মাথায় একটা ভারী কিছু দিয়ে পুনরায় আঘাত করে আমার মাথার পিছন দিকটা প্রায় থেতলে দেয়।
মাথার খুলিটা আমার চাই, খেলবো। মরে এসেছে একেবারে কই মাছের জান। আমাকে আমাকে ক্যাম্পে ক্যাম্পে ফিরতে দাও। আহ 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 আর একটু পরে আলো ফুটে উঠবে, বেশিক্ষণ এই আধারে বসে মজা করা যাবে না। খেয়ে নে খোকা, তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের যে অনেকটা পথ যেতে হবে। হৈমবতীর ছোঁয়ায় এই গ্রামে মোড়ক লাগুক, সবকিছু জ্বলে ছারখার হয়ে যাক। যেদিন এই গ্রাম থেকে সবকটা তাজা প্রাণ আমি কেড়ে নিতে পারবো, সেদিনই আমি শান্ত হব। হৈমবতীর সাথে এভাবে যুদ্ধ চলতে চলতে কখন যে ভোর হয়ে এসেছে তা টের পাইনি। তবে ভোরের আলো ফুটতেই দেখতে পাই কোথায় কুটির, কোথায় পালঙ্ক, সবটাই আমার সেই রাতের চোখের ভুল। মুহূর্তের মধ্যে নিজের মনে একটা বাঁচার আশা জেগে উঠেছিল, কিন্তু পরক্ষণে অদূরে পড়ে থাকা একটা দেহের দিকে তাকিয়ে নিজেই শিউরে উঠলাম। সেই দেহের গায়ে আমার জামা কাপড় জড়ানো রয়েছে দেখে একবার নিজের দিকে তাকিয়ে দেখলাম। বুঝতে পারলাম গতকাল রাতে যা কিছু ঘটেছে তার সবটাই মিথ্যে নয়। আমি আর নিজের মধ্যে নেই, বর্তমানে আমার দেহ বলে কিছুই নেই। সবটাই এদিক ওদিক দেখতে পাবার মতন স্বচ্ছ একটা মাধ্যম। আচ্ছা, এটাকেই কি আত্মা বলে? ধীরে ধীরে সূর্যের আলো আমার দিকে এগিয়ে আসতেই বুঝতে পারলাম হৈমবতী কেন অন্ধকারের পথচারী ছিল। এখন ওর আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু নিজের লাশটা নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। নিজেরই যেন ওটা দেখে গা গুলিয়ে আসছিল। পিঠের ওপর কোনো ছাল বাকল নেই, পিঠের উপর দিক থেকে পর্যন্ত পেটের ভিতরের ও বুকের খাঁজের কালো রঙের জমাট বাঁধা রক্ত আর মাছি ভন ভন করতে থাকা মাংস দেখা যাচ্ছে। এই জগৎ আর তোমার জন্য নয়, আমার সাথে চলে এসো। আমি বেশিক্ষণ তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আমি সেই ডাক অস্বীকার করব, নাকি হৈমবতীর সাথে সেই জগতের সহকারী হব? এই কথা ভাবতে ভাবতেই দেখতে পেলাম দুটো কুকুর ছুটে এসে আমার আধ খাওয়া দেহটার উপর সানন্দে ঝাঁপিয়ে পড়েছে। এভাবে খেতে খেতে যখন দেহটা চিত হয়ে পড়ল, তখন দেখতে পেলাম আমার চোখ দুটো শুধু রক্তে ভেজা গর্তের ন্যায় হয়ে উঠেছে। মুখটার ভেতর থেকে শুধু মাটির কীট ভেতরের মাংস খেয়ে বাইরে বের হয়ে আসছে।